2023 সালের আগস্টে ক্রিকেট অঙ্গন নামের একটি সংগঠনের ব্যানারে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পাল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের তোপের মুখে পড়েছিলেন। বাধ্য হয়েই করেছিলেন পদত্যাগ, এমনকি তৎকালীন সরকারের উপর মহলের চাপে পরিবার নিয়ে দেশ ছাড়তে হয়েছিল দেবব্রতকে। কালবেলার মুখোমুখি হয়ে জানালেন সেই দুঃসময়ের গল্প। একই সাথে নতুন বাংলাদেশের বিসিবিও যে সঠিক পথে নেই সেটাও স্বীকার করেছেন অকপটে। আন্দোলনের সম্মুখ সারিতে থাকা দেবব্রতের সেই হতাশার গল্প শুনেছেন সাজ্জাদ খান। আজ থাকছে প্রথম পর্ব। আমার একটা রাজনৈতিক আদর্শ রয়েছে। আমি যতদিন দায়িত্ব পালন করেছি ক্রিকেটে, আমি কখনোই রাজনৈতিক পরিচয় সামনে আনিনি। আমি ছাত্র জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ভিপি ছিলাম দুইবার। পরবর্তীতে আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটিরও কিন্তু আমি স্পোর্টস সেক্রেটারি ছিলাম। সো রাজনৈতিকভাবে সম্পৃক্ততাটা আমার কিন্তু অনেক দিনের। বাট আপনি যদি দেখেন যে গত 15টা বছর যাবৎ যেই অনাচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে হয়েছে, দেশের মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না। আমরা যদি ক্রিকেটটা নিয়েই যদি আমরা চিন্তা করি যে আমরা 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাইলাম, তারপর এই দুই যুগে এসে ক্রিকেটটা আমাদের পিছিয়ে গেছে। সো প্রত্যেকটা জায়গায় কিন্তু অনিয়ম অনাচার সব কিছু ছিল। সো সব কিছুর প্রেক্ষিতেই কিন্তু দেশটা যেভাবে পরিচালিত হচ্ছিল, আমি ওইটার সঙ্গে আসলে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। আমার কথা বলার অধিকার ছিল না, কোনো কিছুই ছিল না। সো আমার যেহেতু পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আগে থেকেই ছিল, সো ক্রিকেটের কাঠামোতে ক্রিকেট বোর্ডের যে অনিয়মগুলো ছিল তার থেকে কিন্তু আমার রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা আমার কাছে ভীষণভাবে পীড়া দিত। এই কারণেই যখন গত নির্বাচন হয়ে গেল, গত নির্বাচনের আগে কিন্তু প্রত্যেকটা আমার সরকার বিরোধী যেই মুভমেন্টগুলো ছিল, যেহেতু আমি বিএনপির জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আদর্শ বিলং করি, সে কারণেই কিন্তু আমার এবং দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই কিন্তু আমি সেদিন সব কিছু ভুলে গিয়েই কিন্তু আন্দোলনের সামনে দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে যখন এটা নিয়ে অনেক কথা হলো বোর্ড পরিচালকদের মধ্যে, সব কিছু থেকে আমার উপর একটা চাপ তৈরি হতে থাকলো। সঙ্গেই কিন্তু আমি এটা রিজাইন দেওয়ার পর দেশি গণমাধ্যম এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে এই জিনিসটা অনেক বড় করে প্রচার হয়েছে। সো সব কিছু মিলিয়ে চাপ তো অবশ্যই ছিল, ডেফিনেটলি চাপ ছিল। আমি আমার পরিবার নিয়ে আমাকে দেশের বাইরে থাকতে হয়েছিল। সেই চাপের ফলে আমি যখন পদত্যাগ করি, এই জিনিসটা একটা আউটব্রাস্ট হয়ে যায়। হ্যাঁ, দেশের মধ্যে হয়, আন্তর্জাতিকভাবে হয়। তারপর আমি নামগুলো বলতে চাই না। হ্যাঁ, এই নামগুলো বলাটা এখন এই প্রেক্ষাপটে আমার উচিত হবে না। তারপর আমি আর পরিবার নিয়ে কিন্তু প্রায় 2 মাস আমি বাইরে ছিলাম। তারপর যখন পরিস্থিতি স্বাভাবিক হয়, তারপর আমি আবার ব্যাক করি। সো আমার কাছে মনে হয় যে আমার দেশের প্রতি দায়বদ্ধতার সেই জায়গা থেকেই মূলত আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমার সবসময় মনে করেছি যে আমি আমার সততা এবং ন্যায়ের পক্ষে আমি সারা জীবন আমি লড়েছি। আমি ক্রিকেটার থেকে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয়েছে। আমি সবসময় প্লেয়ারদের সঙ্গে ছিলাম। আমি সবসময় ফাইট করেছি। হ্যাঁ, সীমাবদ্ধতা অবশ্যই ছিল, আমারও সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতার বাইরে কিন্তু আমি আপনি কেউ না। বাট আমার কাছে মনে হয়েছে যে এই রাষ্ট্র ব্যবস্থায় যেই আপনার অনাচার ছিল, যেই স্বেচ্ছাচারিতা ছিল, যে ফ্যাসিজম ছিল, এটার বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত। সেই জায়গা থেকেই কিন্তু আমি কথা বলেছি। আমার কাছে মনে হয়েছিল সেদিন এটাই সঠিক। আপনি যদি পরবর্তীতে দেখেন, হয়তো ওই সময় রাষ্ট্রের পরিবর্তন হয়নি। আপনি 5ই আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তন হয়েছে। 5ই আগস্টেও কিন্তু আমি রাজপথে সম্মুখ সারিতে কিন্তু ছিলাম। সো এই যে ব্যাপারগুলো আমাকে খুবই আন্দোলিত করতো। 5 তারিখের আগে কি সত্যিকার অর্থে একটা পিছুটান কিন্তু আগের আন্দোলনগুলোতে ছিল, কিন্তু 5 তারিখে সত্যিকার অর্থে যদি আমার ভেতরের অনুভূতি বলি, আমার কোনো পিছুটান কিন্তু ছিল না। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছিল যে এনাফ ইজ এনাফ, হ্যাঁ, ফর দিস গভর্নমেন্ট। সো আমাদের একটা স্ট্যান্ড নেওয়া উচিত, এবং এই স্ট্যান্ডটা যে আর ঘরে ফিরে না যাওয়ার স্ট্যান্ড। এটাই কিন্তু আসলে ছাত্র জনতা বলি, আমাদের সবার বলি, এই জিনিসটা কিন্তু একটা টনিক হিসেবে কাজ করেছে, এবং এ কারণেই কিন্তু এরকম একটা ফ্যাসিজম সরকারের কিন্তু পতন হয়েছে। সো আমার কাছে মনে হয় যে ফ্যাসিজম সরকারের পতনের পর আমরা ক্রিকেটটাকে যেইভাবে আশা করেছিলাম, হ্যাঁ, সেই লক্ষ্যে তো আমরা যাইনি। আমরা কিন্তু সঠিক পথে কিন্তু ক্রিকেটটা নেই। সো এটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে জুলাই আগস্ট পরবর্তী সময়ে দেশটা নতুনভাবে গড়ে উঠবে, ক্রিকেটটা নতুনভাবে পরিচালিত হবে, একটা গণজাগরণ তৈরি হবে। এটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ ছিল। বাট এই জায়গাটায় আমি উন্নতির কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। আমাদের সম্মানিত ক্রীড়া উপদেষ্টা, তিনি কিন্তু অনেক চেষ্টা করেছেন, ক্রিকেট বোর্ডে অনেকবার এসেছেন। হ্যাঁ, তার কিন্তু চেষ্টাটা ছিল। আমরা সংস্কারের কথা বলছি, সেই সংস্কারের কথাও কিন্তু উনিও কিন্তু বলেছিলেন। বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট, ক্রিকেট বোর্ডে এই ধরনের কোনো সংস্কার পরিলক্ষিত হচ্ছে না।